কলেজের গেট দিয়ে ঢুকতেই পিছন থেকে কে যেন বলে উঠল, প্যান্টের চেন এভাবে খুলে রেখে কেউ কলেজে আসে নাকি? এমনটা আগে কখনো দেখি নাই। আমি পিছনে তাকিয়ে দেখি একদল মেয়ে হাহা করে হাসতে হাসতে কলেজের গেট দিয়ে বের হয়ে যাচ্ছে। আমি অবাক হয়ে মেয়েগুলোর হাসি দেখতেছি। এমন সময় মেয়েগুলো বলে উঠল, আমার দিকে না তাকিয়ে প্যান্টের চেনের দিকে লক্ষ্য করো। আমি প্যান্টের চেনের দিকে তাকাতেই জিভে কামড় দিয়ে বসলাম। এতটা লজ্জায় এর আগে কখনো পড়ি নাই। আর ওদিকে বজ্জাত মেয়েগুলো হাসতে হাসতে চলে গেল। মেয়েগুলো একটু ভালো করে বলতে পারত, এতগুলো মেয়ে মিলে আমার প্রেস্টিজ পামচার করে দিল। আসলে আজকে কলেজে প্রথম দিন, ওদিকে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল, তাই তাড়াহুড়ো করে আসতে গিয়ে প্যান্টের চেইনটা দিতে ভুলে গেছি। ভাগ্য ভালো ছিল ভিতরে আরেকটা ছোট প্যান্ট ছিল। লজ্জা লজ্জা, তা না হলে প্রেস্টিজের একদম ফালুদা হয়ে যেত। যাই হোক, যেটা হবার হয়ে গেছে সেটা ভেবে আর লাভ নেই। এত কিছু না ভেবে চোখ বন্ধ করে প্যান্টের চেইনটা দিয়ে সামনের দিকে হাঁটা শুরু করলাম। কলেজে তেমন কোনো পরিচিত বন্ধু নেই, তাই রুমে ঢুকেই প্রথমে কয়েকজনের সাথে পরিচিত হয়ে বন্ধুত্ব করে নিলাম। এমন সময় সিজান বলল, দোস্ত, কলেজের গেটের সামনে তোকে দেখলাম একদল মেয়ের দিকে তুই তাকিয়েছিলি আর মেয়েগুলো তোর দিকে তাকিয়ে হি হি করে হাসছিল। কাহিনী কি বলতো? প্রথম দিন কলেজে এসে প্রেমে পড়ে গেছিস নাকি? আরে দোস্ত, সেই কথা আর বলিস না। সে এক অন্যরকম ঘটনা ঘটে গেছে। প্রথম দিনেই আমার প্রেস্টিজের 12টা বেজে গেছে। এমন সময় পাশে থেকে ফাহিম নামের এক বন্ধু বলে উঠল, হ্যাঁ দোস্ত, আমিও দেখলাম একদল মেয়ে তোর দিকে তাকিয়ে হিহি করে হাসছিল। যাই করিস দোস্ত, মেয়েগুলোর থেকে দূরে থাকিস। ওদের মধ্যে একজন লেডি ডন মেয়ে আছে, সে নাকি বাবা মায়ের একমাত্র মেয়ে। মেয়েটা একদম সুবিধার নয়, খুব সাংঘাতিক। শুনেছি মেয়েটার বাবার টাকা পয়সার কোনো অভাব নেই, মুখে যেটা বলে সেটাই করে থাকে। কলেজের সব থেকে সাংঘাতিক মেয়ে, কাউকে ভয় পায় না। কলেজের সব ছেলের ক্রাশ ওই মেয়েটা, কিন্তু কেউ ওকে প্রপোজ করে না। খুব ডেঞ্জারাস মেয়ে। এসবই গল্প করতেছিলাম বন্ধুদেরকে নিয়ে। এমন সময় ক্লাসরুমে স্যার চলে আসলো। ক্লাস শেষে কিছুক্ষণ পরে কলেজ থেকে বের হয়ে বাসার দিকে রওনা দিলাম। সেই সাথে ছোট্ট করে আমার পরিচয়টা আপনাদের দিয়ে দিই। আমার নাম আরজে সুমন, বাবা মায়ের ছোট্ট ছেলে। নেত্রকোনা সরকারি কলেজে পড়ি। কিছুক্ষণ পরে বাসায় চলে আসলাম। রুমে ঢুকতেই আম্মু বললেন, বাবা, কলেজের প্রথম দিন কেমন কাটলো? আর বলো না মা, প্রথম দিন কলেজে গিয়ে প্রেস্টিজ পাংচার হয়ে গেল। কেন, কি এমন হয়েছে? কারোর সাথে কোনো ঝামেলা করেছিস নাকি? বাদ দাও তো মা, তোমাকে এসব কথা বলা যাবে না। আমার খুব ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি কিছু খেতে দাও। আচ্ছা ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোর খাবার রেডি করছি। খাবার শেষে বন্ধুদের সাথে আড্ডা দিতে বেরিয়ে পড়লাম। পরের দিন সকালে আবার কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। কলেজের ভিতরে ঢুকতেই পিছন থেকে কারা যেন বলা বলি করছে, দোস্ত, কালকে সে প্যান্টের চেন খোলা সেই ছেলেটা না? এসব বলছে আর হাসাহাসি করছে। আমি পিছন ঘুরে তাকিয়ে দেখি সেই বজ্জাত মেয়েগুলা। এখন দেখতেছি এই কলেজে আমার মান সম্মান বলে কিছুই থাকলো না। মেয়েগুলোর হাসি দেখে থাপড়াইতে ইচ্ছে করছে। সব শেষ হয়ে গেল আমার। আমি নিজেকে বললাম, সুমন, তুই নিজেকে কন্ট্রোলে রাখ, না হলে বিপদ ঘটে যেতে পারে। আমাকে নিয়ে হাসাহাসি করার প্রতিশোধ সময় হলে ঠিকই নিয়ে নিব। এই বলে প্যান্টের চেইনটা ঠিক আছে কিনা সেটা দেখে নিলাম। যাই হোক, আজকে আর ভুলটা হয়নি। তারপরে সামনে হাঁটা শুরু করলাম। এমন সময় পেছন থেকে মেয়েগুলোর মধ্যে থেকে আমাকে একজন ডাক দিল। আমি শুনেও না শোনার বাহানা করে সামনের দিকে হাঁটতে থাকলাম। আবার আমাকে ডাক দিল। ওই চেন খুলেছে আমরা, তোকে না ডাকতেছি, কথা না শোনা কই যাস? আমি তো বেশ লজ্জায় পড়ে গেলাম। এই মেয়েগুলো দেখছি আমার সম্মানের 13টা বাজিয়ে ছাড়লো। পিছন ঘুরে চারদিকে তাকিয়ে বললাম, জি, আমাকে ডাকছেন? তোর কি মনে হচ্ছে অন্য কাউকে ডাকতেছি? এদিকে আয়। আমি সামনে গিয়ে বললাম, কিছু বলবেন? এমন সময় শার্ট প্যান্ট পরে থাকা একটা মেয়ে বলল, নাম কি তোর? মেয়েটাকে দেখে মেয়ে মনে হচ্ছে না। যেভাবে শার্ট প্যান্ট পরে চশমা পরে আছে দেখে মনে হচ্ছে একটা ছেলে, তবে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি প্রশ্নের উত্তর না দিয়ে মেয়েটির দিকে হা করে তাকিয়ে আছি। এমন সময় মেয়েটি বলল, এমন হা করে চেয়ে কি দেখছিস? মানে কিছু না, আমার নাম আরজে সুমন। বাহ, তোর নামটা তো বেশ সুন্দর। বাবা মায়ের পছন্দের নাম, সুন্দর হওয়াটাই স্বাভাবিক। পাশে থেকে অন্য একটা মেয়ে বলল, তুই জুলিকে চিনোস? আমি একটু মজা করে বললাম, জুলি নামের মানুষটা ছেলে না মেয়ে, নাকি কোনো এলিয়েন? তাকে চিনে আমার কি লাভ? জুলি নামে কাউকে চিনি না।
এই কথা বলতেই মেয়েগুলোর মধ্যে শার্ট প্যান্ট পরে থাকা মেয়েটা আমাকে একটা কষিয়ে থাপ্পড় মারল। আমিও সাথে সাথে পাল্টা জবাব দিয়ে দিলাম। ঠাস করে একটা আমিও থাপ্পড় দিয়ে দিলাম। পাশে থেকে একটা মেয়ে বলে উঠল, তোর এত বড় সাহস, তুই জুলির গায়ে হাত তুলিস? তোর সাহস তো কম না। ও তাহলে এই মেয়ের নাম জুলি। এই কথা বলতেই ওর বান্ধবীরা সবাই মিলে আমাকে ঘিরে ধরলো, আর কলেজের সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এমন সময় জুলি ওর বান্ধবীদেরকে বলল, ছেড়ে দে ওকে, কেউ ওর পথ আটকে দাঁড়াস না, ওকে এখান থেকে যেতে দে। জুলির এই কথা শুনে তার বান্ধবী বলল, এটা তুই কি বলছিস জুলি? ছেড়ে দেবো মানে? ওকে এমন মার মারবো সারা জীবন ওকে রাস্তার ভিক্ষা করে খেতে হবে। ওকে মেরে হাত পা সব ভেঙে দেবো। একটিবার গায়ে হাত দিয়ে দেখেন না, এমন অবস্থা করব যেটা আপনাদের কল্পনার বাইরে। সবাইকে কখনো সমান ভাববেন না, ওকে? এই বলে আমি ওখান থেকে চলে আসলাম, আর ওরা সবাই নিশ্চুপ হয়ে ওখানে দাঁড়িয়ে রইল। পাশে থেকে সিজান আর ফাহিম দৌড়ে এসে আমাকে বলল, দোস্ত, তুই কিন্তু জুলিকে থাপ্পড় মেরে কাজটা একদম ঠিক করিস। ও কিন্তু এত সহজে তোকে ছেড়ে দেবে না। তোর মনে হয় জুলির সম্পর্কে কোনো ধারণা নেই, তাই তুই এমনটা করলি। তবে যাই হোক দোস্ত, তোর সাহস আছে বলতে হবে। তোরা চুপ কর তো দোস্ত। কেউ আমাকে অন্যায়ভাবে গায়ে হাত তুলবে আর আমি চুপ করে দেখব? এটা কখনো তোরা ভাবিস না। আমি অন্যায়কে কখনো প্রশ্রয় দিই না, আর ওর মতো মেয়েরা অন্যায় তো কখনোই মেনে নেবে না। চল এখন ক্লাসে যাব, লেট হয়ে যাচ্ছে। এই বলে ক্লাসে চলে গেলাম। ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। কিরে বাবা, তোর মন খারাপ মনে হচ্ছে? না আম্মু। কি হয়েছে বল আমাকে। নাকি কলেজে গিয়ে পড়া পারিসনি বলে স্যাররা বকা দিয়েছে? আম্মু, তোমার মাথায় এমন উদ্ভট প্রশ্ন কিভাবে আসে? স্যাররা আমাকে বকা দিবে কেন? আজকালকার কিছু কিছু মেয়ে একদম ভালো না। নিজেদেরকে তারা কি মনে করে তারাই ভালো জানে। বাবা, তুই যাই করিস মেয়েদের সাথে একদম মিশবি না। সব মেয়েরা কিন্তু ভালো হয় না। এখন যা, তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার রেডি করছি। আচ্ছা আম্মু, তাড়াতাড়ি খাবার দাও, আমারও খুব বেশি ক্ষুধা পেয়েছে। তারপর খাবার খেয়ে বন্ধুদের সাথে ক্রিকেট খেলার জন্য মাঠে চলে গেলাম। রাতে শুয়ে ভাবতেছি, মেয়েটাকে থাপ্পড়টা একটু বেশি জোরে মারা হয়ে গেছে। আসলে আমি এমনই, কেউ অন্যায় করলে সেটা সহজে মেনে নিতে পারি না। এসব ভাবছি এমন সময় সিজান ফোন দিল। কিরে দোস্ত, কি অবস্থা? এত রাতে ফোন দিয়েছিস কেন? কালকে ফার্স্ট টাইম ক্লাস আছে, কিন্তু তাড়াতাড়ি চলে আসবি, দেরি করবি না যেন। আচ্ছা ঠিক আছে, সময় মতো চলে আসবো। ফোনটা কেটে দিয়ে কিছুক্ষণ পরেই ঘুমিয়ে পড়লাম। সকাল হয়েছে বাবা, তাড়াতাড়ি ওঠ, কলেজে যাবি না? আর একটু ঘুমাতে দাও না আম্মু। সকাল 9টা বেজে গেছে, আবার কিসের ঘুম? তাড়াতাড়ি ওঠ। 9টা বেজে গেছে, আর একটু আগে ডাকতে পারতে। এই বলে ঘুম থেকে উঠে পড়লাম। ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কলেজের গেট দিয়ে ঢুকতেই চারিদিকে তাকিয়ে অবস্থাটা বুঝে নিলাম। আজকে আর কোথাও মেয়েগুলাকে দেখতে না পেয়ে সামনে হাঁটা শুরু করলাম। একেবারে সোজা ক্লাসরুমে ঢুকে পড়লাম। ক্লাস শেষ করে ক্যাম্পাসে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। এমন সময় মাফিয়া বাহিনী আমার সামনে উপস্থিত। আমি এদের দেখে একটু চমকে উঠলাম। এমন সময় জুলি বলল, এই সুমন, তোকে আমার ভালো লেগে গেছে। আজ থেকে তুই আমার বয়ফ্রেন্ড। জুলির কথা শুনে আমি চমকে উঠলাম। কিছু না বলে আমি নিশ্চুপ হয়ে রইলাম। কি রে, চুপ করে আছিস কেন? এত কি ভাবছিস? তোর কি কোনো গার্লফ্রেন্ড আছে? আর থাকলেও কোনো সমস্যা নেই। যদি গার্লফ্রেন্ড থাকে তাহলে তাকে মন থেকে ডিলিট করে দিয়ে আমাকে ভালোবাসবি। অসম্ভব। ভালোবাসি বললেই তো আর প্রেম করা যায় না। আপনাকে দেখেই তো মনে হয় হাফ লেডিস, মানে আপনার ড্রেস আপ, সেটা দেখে মনে হয় না আপনি একটা মেয়ে। আমি মুখ দিয়ে যেটা বলিস সেটাই করি। তুই শুধু আমার সাথে প্রেম নয়, বিয়ে করতে বাধ্য হবি। আপনার জন্য হাজার ছেলে পাগল হয়ে যেতে পারে, কিন্তু আমি নই। তোর সাহস দেখে আমি তোর প্রেমে পড়ে গেছি। তোর মতো সাহসী ছেলেকেই আমি চাই। আপনার মাথায় মনে হয় তার ছেড়ে গেছে, তাই অযথা ভুল বকছেন। পাবনার মেন্টাল হাসপাতালে গিয়ে আপনার মাথার চেক আপ করান, ওকে? দেখ সুমন, তুই কিন্তু অনেক বাড়াবাড়ি করছিস। অন্য কেউ হলে এতক্ষণে মেরে হাত পা সব ভেঙে দিতাম। এইসব মায়ের ভয় অন্য কাউকে দেখায়েন, আমাকে দেখাবেন না, ওকে? পাশে থেকে জুলির বান্ধবী বলল, তুই একবার আমাদের পারমিশন দিয়ে দেখ না, এর কি অবস্থা করি। এর মুখ দিয়ে বড় বড় কথা বলা বন্ধ হয়ে যাবে। না, তোরা ওকে কিছু বলবি না। দেখেন, আপনাদের এইসব ফালতু কথা শোনার টাইম নাই। সামনে থেকে সরে দাঁড়ান, ক্লাসে যাব, আমার ক্লাস আছে। এই কথা বলতেই জুলি আমার শার্টের কলার ধরে, তুই আমাকে ভালোবাসবি কিনা বল।
দেখুন এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আর আপনার মতো মেয়েদের সাথে আমার মতো সহজ সরল ছেলে প্রেম করবে এটা অসম্ভব। আমার শার্টের কলার ছাড়ুন, তা না হলে থানায় পুলিশের কাছে পুরুষ নির্যাতনের মামলা করব। তুই আমাকে হাসালি। তুই হয়তো জানিস না এখানকার পুলিশ আমার বাবার কথায় ওঠে আর বসে, আর তুই করবি থানায় পুরুষ নির্যাতনের মামলা। এবার কিন্তু আপনি বেশি কিছু করে ফেলছেন। শার্টের কলার ছাড়ুন। আজকের মতো তোকে ছেড়ে দিলাম, সময় হলে তুই ঠিকই আমাকে ভালোবাসবি। যত সব ফালতু মেয়ে, এই বলে ওখান থেকে চলে আসলাম। পিছন থেকে ফাহিম, দোস্ত তুই কই যাস? ক্লাস করার মন মেজাজটাই খারাপ করে দিয়ে গেল। এখন বাসায় যাব। এমন সময় সিজান বলে উঠল, দোস্ত, নতুন প্রেম করছিস, আগে আমাদের বিরিয়ানি খাওয়া, তারপর বাড়ি যাস। তোরা আমার বন্ধু না শত্রু? আমি মরছি আমার সমস্যা নিয়ে, আর তোরা আছিস বিরিয়ানি খেতে। তোরা থাক, আমি গেলাম। বাসায় এসে, আম্মু আমি কালকে থেকে আর কলেজ যাব না। কেন বাবা, কি হয়েছে? কি আর হতে বাকি আছে, কালকে থেকে আর কলেজে যাব না। দরকার হলে অন্য কলেজে ভর্তি হব। পাগলামি বাদ দে, কলেজে না গেলে হয় নাকি? ধুর, ভালো লাগে না কিচ্ছু। তারপরে 2 দিন রাগ করে কলেজে যাইনি। 2 দিন পর কলেজে গেলাম, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। এমন সময় জুলি এসে, সুমন, তুই 2 দিন কলেজে আসিস নাই কেন? কলেজে আসি নাই সেই প্রশ্নের উত্তর আপনাকে দেব কেন? দেখ সুমন, তোকে আমি সত্যি অনেক ভালোবেসে ফেলেছি। তুই 2 দিন কলেজে না আসার কারণে আমার খুব মন খারাপ হয়েছিল। তোকে না দেখলে আমার কিছু ভালো লাগে না। এসব আলগা পিরিত আমাকে দেখাতে আসবেন না। এমন আলগা পিরিত দেখার টাইম আমার কাছে নেই। তোর সাথে ভালোভাবে কথা বলছি বলে তোর ভাব বেড়ে যাচ্ছে, তাই না? তুই হয়তো জানিস না আমি কি করতে পারি আর না পারি। দয়া করে আপনি যদি আমাকে আর বিরক্ত না করেন তাহলে অনেক বেশি খুশি হব। এই কথা বলতেই জুলি আর কোনো কথা না বলে চলে গেল। দোস্ত, জুলি মনে হয় তোকে সত্যি অনেক ভালোবাসে। যাই করিস, ওকে এভাবে বারবার ফিরিয়ে দেওয়াটা তোর একদম ঠিক হচ্ছে না। তোরা এসব ফালতু কথা বন্ধ কর। বেশি কথা না বলে চল, এখন ক্লাসে যাব। আচ্ছা চল তাহলে। পরের দিন কলেজে একটু সকাল সকাল চলে আসলাম। ফাহিম আর সিজান ওরা দুজনই এখন কলেজে আসেনি, তাই আমারও একা একা ভালো লাগছে না। তাই কলেজে গাছের নিচে আনমনে বসে হেডফোনটা ব্যাগের ভিতরে থেকে বের করে কানে লাগিয়ে ফুল ভলিউমে ডিজে গান শুনতে লাগলাম। কিছুক্ষণ পরে কলেজের গেটের দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম। দেখে মনে হচ্ছে একটা পরী হেঁটে আমার দিকে আসছে। আমি অবাক হয়ে তাকিয়ে ভাবছি, পরীটা মনে হয় আজকে প্রথম কলেজে আসছে। এর আগে তো কখনো এমন সুন্দর মেয়ে এই কলেজে দেখিনি। আমি নিজের গায়ে চিমটি কেটে দেখলাম, স্বপ্ন দেখছি না তো, বাস্তবই দেখছি। পরীটা দেখছি আমার দিকেই আসছে। একটু কাছে আসতে বুঝতে পারলাম এটা নতুন কোনো মেয়ে না, এটা হলো জুলি। জুলি আজকে আগের মতো ছেলেদের পোশাক পরে আসেনি, মেয়েদের পোশাক পরে এসেছে, তাই এত সুন্দর লাগছে। আমি নিজের চোখ দুটোকে জুলির দিকে না দিয়ে মোবাইলের দিকে দিয়ে গেম খেলতে লাগলাম। দেখেও না দেখার ভান করে মোবাইলে গেম খেলছি। জুলির সামনে এসেই বলল, আই লাভ ইউ সুমন। সামনে না তাকিয়ে মোবাইলের দিকে তাকিয়ে উত্তর দিলাম, আমি এখন লেবু খাবো না, আপনি আসতে পারেন। আসলে কানের মধ্যে হেডফোনে গান হচ্ছে তো, তাই জুলি আই লাভ ইউ বলছে। আমি মনে করেছি কেউ আমাকে লেবু খেতে বলেছে। আরে তোকে লেবু খেতে বলছি না, সামনের দিকে তাকিয়ে দেখ আর কান থেকে হেডফোনটা খোল। আমি সামনে তাকিয়ে দেখি জুলি একগুচ্ছ গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে। একটু ভাব নিয়ে বললাম, কিছু বলবেন? আমি তোকে ভালোবাসি। সরি, আমার দ্বারা সম্ভব না। এই, তোর কি সমস্যা? বারবার কেন আমাকে ফিরিয়ে দিচ্ছিস? নাকি ভাব বেড়ে যাচ্ছে তোর? ভাব দেখানোর কি আছে, আমি আপনাকে ভালোবাসি না। এবার জুলি আমার শার্টের কলার ধরে, আমার সাথে বেশি ভাব দেখাতে আসবি না। শুধু তোকে ভালোবাসি বলে তুই এখনো সোজা হয়ে হাঁটতে পারছিস, না হলে তোকে মেরে হাত পা সব ভেঙে দিতাম। পুরোনো ডায়লগ বাদ দেন, একই কথা বারবার শুনতে আমার ভালো লাগে না। তোকে 2 দিন সময় দিলাম, আমার উত্তরটা যেন পেয়ে যাই, মনে থাকে যেন। মাত্র 2 দিন। 2 দিন তো দূরের কথা, 2 বছর পরেও আমার কাছ থেকে আপনার উত্তর পাবেন না। যত সব ফালতু মেয়ে। জুলি মন ভার করে চলে গেল। আমি আবার কানের ভিতর হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলাম। এমন সময় সিজান আর ফাহিম আমার সামনে উপস্থিত। কিরে দোস্ত, আজ মনে হচ্ছে সকাল সকাল কলেজে চলে আসছিস। নিশ্চয়ই জুলিকে দেখার জন্য তাড়াতাড়ি কলেজে আসছিস, তাই না? পাশে থেকে সিজান বলল, হা হা দোস্ত,
আমরা ওসব বুঝি। জুলিকে নিশ্চয় তোর ভালো লাগে, আর দেখার জন্য এত আগে কলেজে চলে আসছিস। তোদের জন্য আমি কি সকাল সকাল কলেজেও যেতে পারবো না? আজ একটু তাড়াতাড়ি করে ঘুম ভেঙেছে, তাই চলে আসছি। বুঝি বুঝি, সবই বুঝি। আমাদেরকে ভুল বুঝাস, তাই তো? আমায় নিয়ে মজা না করে চল এখন ক্লাসে যাব। আচ্ছা চল। তারপর ক্লাস শেষ করে বাসায় এসে আম্মুকে বললাম, আম্মু তুমি আব্বুকে বলো যে আমি আর ওই কলেজে পড়বো না। এখনকার মেয়েরা একদম ভালো না। তোর আব্বু পাশের রুমে টিভি দেখছে, যা তুই গিয়ে বল। আর কলেজের মেয়েরা কি শুধু তোর পেছনেই লাগে? আম্মু তুমি খুব ভালো করেই জানো আমি আব্বুকে খুব ভয় পাই। এসব কথা আমি আব্বুকে বলতে পারবো না, তুমি একটু বলো প্লিজ। তুই যদি বলতে না পারিস তাহলে আমিও বলতে পারবো না। ঠিক আছে, তোমাকেও বলতে হবে না। আজ থেকে লেখাপড়া, কলেজে যাওয়া সবই বাদ। পাগলেমি বাদ দিয়ে এখন খেয়ে নে। তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। পরের দিন মনটা খারাপ ছিল, তাই কলেজে যাইনি। আর কলেজে গিয়েও বা কি করব? ওই মেন্টাল মেয়ের জন্য কলেজে গিয়েও শান্তি নেই। প্রতিদিন একটা না একটা কোনো নতুন সমস্যা তৈরি করবেই। বিকেলবেলা রুমে বসে মোবাইলে গেম খেলছি, এমন সময় রুমে কলিং বেল বেজে উঠল। সুমন, দেখ তো বাবা কে এসেছে, দরজাটা খুলে দে। আমি রুমের দরজা খুলতেই দেখলাম রুমের সামনে একটা ভদ্রলোক দাঁড়িয়ে আছে। কে আপনি? কি চাই? আমি যেই হই না কেন, তোমার নাম কি আরজে সুমন? জি, আমার নাম আরজে সুমন। ভদ্রলোকটি আমাকে বুকে জড়িয়ে ধরে বলল, বা জামাই তো দেখতে অনেক সুন্দর, আমার মেয়ের পছন্দ আছে বলতে হয়। জামাই মানে? আপনার মাথা ঠিক আছে তো? আমি এখনো তো বিয়েই করলাম না, তাহলে আপনার জামাই হলাম কি করে? বিয়ে করে নিতে কি হয়েছে, সময় হলে বিয়ে হবে। আচ্ছা, আপনি কে বলুন তো? আমি জুলির আব্বু। ভদ্রলোকের কথা শুনে আমি থ হয়ে গেলাম। আরে বাবা চুপ করে আছে কেন, তোমার আব্বু আম্মু কোথায়? আমি কোনো কথা না বলে হাতের ইশারায় দেখিয়ে দিলাম। এই মেয়ে দেখছি এবার আমার মান সম্মানের 13টা বাজিয়ে দিবে। এখন কি করব আমি ভেবে পাচ্ছি না। রুমের ভিতরে আব্বু আম্মু আর জুলির আব্বু কি যেন সব বলা বলি করছে। আমি বাইরে দাঁড়িয়ে আছি। এমন সময় আব্বু আমাকে ডেকে বলল, সুমন, আমি সব কি শুনছি? কলেজে গিয়ে লেখাপড়া না করে মেয়েদের সাথে, ছি, আমার মান সম্মানে কিছু রাখলি না তুই। না মানে আব্বু। একদম কথা বলবি না, বেয়াদব হয়ে যাচ্ছিস দিন দিন। আব্বু আমার কথাটা তো শোনো। তোর কোনো কথা শুনতে চাই না আমি। এমন সময় জুলির আব্বু বলে উঠল, আপনি অযথা আপনার ছেলেকে বকাবকি করছেন। আমার একমাত্র মা মরা মেয়ে, অনেক আদর যত্ন করে ওকে বড় করেছি। আসলে আমার মেয়ে আপনার ছেলেকে পছন্দ করে, ওরা একই কলেজে পড়ে। আমার একমাত্র মেয়ে, ওর ছোট থেকে সমস্ত চাওয়া আমি পূরণ করেছি। আর ওর এখন একটাই চাওয়া, আর সেটা হলো আপনার ছেলে। আমার টাকা পয়সার কোনো কমতি নাই, কিছুর অভাব নাই। আপনি যদি আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেন তাহলে অনেক সুখে থাকবে ওরা। আমাকে টাকা পয়সার লোভ দেখাচ্ছেন তাই না? বেড়ে যান আমার বাসা থেকে। আপনি কিন্তু কাজটা একদম ঠিক করলেন না। আপনার হয়তো আমার সম্পর্কে কোনো ধারণা নেই, তাই এমন ব্যবহার করলেন। এই বলে জুলির আব্বু চলে গেলেন। আম্মু পাশ থেকে কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে। আব্বু এমনিতেই অনেক রাগী মানুষ। আব্বুর সামনে আমি কখনো মাথা উঁচু করে কথা বলি না। টাকার কথা বলাতে আব্বু আরো বেশি রেগে গেছেন। পরের দিন কলেজে গিয়েই জুলিকে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে, নিজেকে কি ভাবেন আপনি? আমার মান সম্মানের তো একদম 13টা বাজিয়ে দিয়েছেন, এবার কি আমার পরিবারের সবার সম্মানের 13টা বাজাতে চান আপনি? জুলি কোনো কথা না বলে কান্না করতে লাগলো। তুই আমাকে থাপ্পড় মারলি তাই না? আমার আব্বু আজ পর্যন্ত আমাকে থাপ্পড় মারার সাহস পায়নি, আর তুই? এর উচিত জবাব তোকে দেব। আগে ভাবতাম শুধু আপনার মাথার তার ছিঁড়া, এখন দেখছি আপনার বাবা মার দুজনেরই মাথার তার ছিঁড়া। সময় থাকতে ভালো ডাক্তার দেখান, না হলে সবাই মেন্টাল হয়ে যাবেন। জুলি কান্না কণ্ঠে রাগী লুক নিয়ে আমার সামনে থেকে চলে গেল। তোকে নিয়ে আর পারি না। কেন মেয়েটার সাথে বারবার এমন করছিস? তুই জুলিকে দেখে কি একটু বুঝতেছিস না? ও তোকে অনেক ভালোবাসে। বেশি কথা বলবি না, আর আমাকে দিয়ে এসব ভালোবাসাবাসি হবে না। আচ্ছা, তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই কর। আমি কি করব কিছু ভেবে পাচ্ছি না। ক্লাস শেষ করে বাসায় এসে রুমের ভিতরে ঢুকেই আমি তো অবাক হয়ে গেলাম। এসব কি অবস্থা রুমের? ঘরের জিনিসপত্র সবকিছু ভাঙচুর, এলোমেলো। আব্বু আম্মুকে ডেকেও কোথাও পেলাম না।
সমস্ত রুম তন্ন তন্ন করে খুঁজেও কোথাও কাউকে দেখতে পেলাম না। টেনশনে আমার মাথা একদম কাজ করছে না। নিশ্চয়ই কোনো কিছু একটা হয়েছে। টেবিলের উপরে একটা কাগজ দেখতে পেলাম। কাগজে লেখা আছে, তোর আব্বু আম্মুকে কিডন্যাপ করে নিয়ে এসেছি। তোর আব্বু আম্মুকে যদি তোর কাছে ফিরে পেতে চাস তাহলে নিচের ঠিকানায় 2 ঘন্টার মধ্যে চলে আয়। আমি লেখাটা পড়ে দেরি না করে কাগজের লেখার ঠিকানায় চলে গেলাম। সেখানে গিয়ে যা দেখলাম সেটা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমার আব্বু আম্মু, জুলির বন্ধুরা এবং জুলির আব্বুও সেখানে উপস্থিত এবং সবাই মিষ্টিমুখ করছে। আব্বু আম্মু, তোমরা ঠিক আছো তো? ঠিক থাকবো না কেন? মেয়েটা এত সুন্দর, নম্র, ভদ্র, তুই আগে কেন আমাদের বলিসনি? আব্বু, তোমার মাথা ঠিক আছে তো? কি বলছো এসব? এই মেয়ের মাঝে তুমি ভদ্রতা কোথায় পেলে আমি সেটাই বুঝতে পারছি না। কে ভদ্র আর কে অভদ্র সেটা তুই আমাকে বোঝাতে আসবি না। আমি যথেষ্ট বুঝি। তোর থেকে আমার বৌমা অনেক নম্রভদ্র, আচার ব্যবহার সব দিক থেকে তোর চেয়ে 1000 গুণে ভালো। আব্বু, কি বলছো এসব? তোমার ছেলে এখনো বিয়ে করলো না আর তুমি ওকে বৌমা বানিয়ে ফেলেছো? এরা নিশ্চয়ই তোমাকে বাজে কিছু খাইয়েছে। বেশি কথা বলিস না। আব্বু, তুমি এই মেয়েটার মাঝে কি এমন দেখে তোমার ছেলের বউ মনে হচ্ছে? অনেক কিছু দেখেছি। ওর অনেক গুণ আছে যা তোর মধ্যে নেই। তোর মতো গাধা এই পৃথিবীতে আর একটা আছে বলে আমার মনে হয় না। আব্বুর কথা শুনে জুলি মিছিমিছি হাসতেছে, আর এদিকে ওরা হাসি দেখে রাগে আমার গা জ্বলতেছে। আব্বু আম্মু, তোমরা বাসায় চলো, না হলে মাথাটা একেবারে খারাপ করে দেবে এরা। বাসায় যাবো মানে? বাসায় যদি যেতেই হয় তাহলে বৌমাকে সাথে করে নিয়ে যাব। আম্মু, তুমি চুপ করে আছো কেন? আব্বুকে প্লিজ তুমি বোঝাও। মেয়েটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। এমন লক্ষ্মী মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। আম্মু, তুমিও? এখন দেখছি এরা তোমার মাথাও নষ্ট করে দিয়েছে। তোমরা এখানে থাকো, আমি গেলাম। আমি যখনই পিছন ঘুরে হাঁটা শুরু করলাম, সাথে সাথে 4-5 জন ছেলে এসে আমাকে ধরে একটা রুমের ভিতরে আটকে রাখলো। এখন আমি কি করব? রুম থেকে বের হবার কোনো সিস্টেম নেই। চুপচাপ আমি রুমের ভিতরে বসে আছি। এমন সময় জুলি আমার রুমের ভিতরে এসে আমার জামার কলার ধরে বলল, তোকে বলেছিলাম না সময় হলে তোকে দেখে নেব। আজ তোকে আমি বিয়ে করব, আর এই বিয়েতে আমার হবু শ্বশুর শাশুড়িও রাজি। তাই বেশি কথা না বলে তুইও রাজি হয়ে যা। এই বিয়ে আমি কখনো করব না, আর মরে গেলেও না। আপনার মতো ফালতু মেয়েকে এই সুমন কখনো বিয়ে করবে না। আর কিছুক্ষণ অপেক্ষা কর, শুধু কাজী সাহেবের আসার অপেক্ষা মাত্র। অসম্ভব। কিছুক্ষণ পরে একটা ছেলে এসে আমাকে পাঞ্জাবি পাজামা দিয়ে বলল, জামাই বাবু, এগুলো আপনার বিয়ের পোশাক। তাড়াতাড়ি এগুলো পরে রেডি হয়ে যান, কিছুক্ষণের মধ্যে কাজী সাহেব চলে আসবেন। তোর পোশাকের মাথায় ঠাডা পড়ুক শালা, বের হ আমার রুম থেকে। আমি চুপচাপ রুমের ভিতরে বসে আছি। কি করব মাথায় কিচ্ছুই আসছে না। 4 দেওয়ালের মাঝে আমি একদম বন্দী। এমন সময় আব্বু রুমের ভিতরে এসে, কি হলো সুমন, তুমি এখনো রেডি না হয়ে বসে আছো? আব্বু, তোমাদের কথা ভুল হচ্ছে। এখনো সময় আছে। ভালো করে সবকিছু ভেবে চিন্তা করে দেখো। এত কিছু ভাবার সময় নেই। মেয়ে তো পছন্দ হয়ে গেছে, তাড়াতাড়ি পোশাক পরে নাও, কাজী সাহেব চলে এসেছে। কিছুক্ষণ পরে সবাই জোর জবস্তি করে আমার মুখ দিয়ে 3 বার কবুল বলিয়ে নিল। মনে মনে ভেবে বসলাম, বাসায় গিয়ে বাসর ঘরে না ঢোকে সোজা বাড়ি থেকে পালিয়ে যাব। তবুও এই মেয়ের সাথে আমি সংসার করব না। বিয়ে শেষে বাসায় আসার সময়, আমার একমাত্র আদরের মেয়েকে আজ আপনাদের হাতে তুলে দিলাম। দেখে শুনে রাখবেন, কখনো কষ্ট দিয়েন না। আপনি একদম চিন্তা করবেন না বিআই সাহেব, আপনার মেয়েকে নিজের মেয়ের মতো করে রাখবো। আমি কিছু না বলে চুপচাপ বোবার মতো কথা শুনে যাচ্ছি। বিয়ে তো হয়ে গেল, তাহলে আজকে আমরা আসি। এত তাড়াতাড়ি চলে যাবেন? আত্মীয় যখন হয়ে গেছেন তখন আর কি, মন যখন চাইবে তখনই চলে আসবো। আচ্ছা, ঠিক আছে। তারপরে জুলিদের বাসা থেকে আমাদের বাসায় চলে আসলাম। বাসায় আসতেই আমার যেই ভাবনা সেই কাজ। রুম থেকে বেরিয়ে সোজা গেটের দিকে দিলাম দৌড়। এমন সময় পিছন থেকে, সুমন, তুই এভাবে কোথায় যাচ্ছিস? আয় কি রুমের ভেতরে যা। না মানে আব্বু, এই তো কোথাও যাচ্ছি না। বাধ্য ছেলের মতো আব্বুর কথা মতো রুমের দিকে হাঁটা শুরু করলাম। ধুর, পালিয়ে যাওয়ার হলো না। রুমে ঢুকে দেখি জুলি ইয়া বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে। আমি রুমে ঢুকতেই জুলি উঠে এসে আমার পায়ে হাত দিয়ে সালাম করতে যাবে। আমি এমন সময় পা সরিয়ে নিয়ে বললাম, এসব ঢং আমার সাথে করা লাগবে না। আমি আপনাকে আমার স্ত্রী হিসাবে মানি না, আর কখনো মানবও না। এখন আমার সামনে থেকে সরে দাঁড়ান, আমার খুব ঘুম পেয়েছে, ঘুমাবো।
জুলি আমার সামনে থেকে সরে গেল এবং আমার পিছু পিছু এসে খাটের উপর বসলো। কি ব্যাপার, আপনি খাটের উপর কেন বসছেন? তাহলে কি করব? কি করবেন মানে? আপনি সোফায় গিয়ে বসেন, নয়তো ফ্লোরে গিয়ে ঘুমান। আমার সাথে ঘুমানোর চেষ্টা একদম করবেন না। ফ্লোরে ঘুমাবো মানে? এই শীতে ফ্লোরে ঘুমানো যায় নাকি? যদি ফ্লোরে ঘুমাতে না পারেন তাহলে সোফায় অথবা দাঁড়িয়ে থাকেন। যত সব। জুলি কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। এভাবে দাঁড়িয়ে না থেকে যেটা বললাম সেটা করেন। জুলি কিছু না বলে সোফায় গিয়ে বসে কান্না করতে লাগলো। আপনি কান্না করেন আর যাই করেন, যেন কোনো শব্দ না হয়। আমার ঘুমের মাঝে কোনো ডিস্টার্ব করলে সেটা একদম সহ্য করতে পারি না। এই বলে আমি জুলির গায়ে একটা কম্বল ছুঁড়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। অনেক রাতে ঘুমের মাঝে মনে হলো কেউ যেন কান্না করতেছে। আমি উঠে দেখি জুলি সোফায় বসে ফুফিয়ে ফুফিয়ে কান্না করতেছে। কি সমস্যা আপনার? এত রাতে না ঘুমিয়ে কান্না করতেছেন কেন? সেটা তোমাকে জানা লাগবে না। আমি না আপনাকে বললাম, কেউ ঘুমের মাঝে আমাকে ডিস্টার্ব করলে সেটা একদম সহ্য করতে পারি না। কান্না না করে যান, ঘুমিয়ে পড়ুন। এই কথা বলতেই জুলি চুপচাপ সোফার উপরে শুয়ে পড়ল। আমিও সেই সাথে আবার ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে আমি গভীর ঘুমে বিভোর। এমন সময় কে যেন আমার গায়ে হাত দিয়ে ডাকতেছে। আমি চোখ খুলতেই, সকাল হয়ে গেছে, উঠে ফ্রেশ হয়ে নিচে আসো, আব্বু আম্মু খাবার টেবিলে তোমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা আসছি, আপনি এখন যান। তারপরে আমি উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে খাবার টেবিলে বসলাম। জুলি আমার সামনে গিয়ে বসলো। খাওয়ার সময় আম্মু জুলিকে বলতেছে, এটা একটু নাও, ওটা আরেকটু নাও। এত জোর করে খাবার দাবার কি আছে? পেটে খিদা লাগলে এমনি খেয়ে নিবে। তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? খাওয়ার সময় কি এসব কথা বলতে হয়? আমার কথা শুনে আব্বুও আমার দিকে রাগ দেখিয়ে চোখ বড় বড় করে তাকালো। আমি মাথা নিচু করে খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। জুলিও একটু পর রুমে আসলো। বাইরে ঘুরতে যাব বলে রেডি হচ্ছি। এমন সময় জুলি বলল, কোথায় যাবে তুমি? যেখানেই যাই না কেন সেই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে? হ্যাঁ, অবশ্যই দিতে হবে, কারণ আমি তোমার স্ত্রী। আমি আপনাকে স্ত্রী হিসাবে মানি না, আর আপনি কখনো স্ত্রীর অধিকার দেখাতে আসবেন না। তোমার সাথে নরম ভদ্রভাবে কথা বলছি বলে কি তোমার ভাব বেড়ে যাচ্ছে নাকি? সরি, এখানে ভাব নেওয়ার কিছুই নাই। যেটা সত্য সেটাই বলছি। এখন সামনে থেকে সরে দাঁড়ান, বের হব। তোমার সাথে আমিও যাব। কোথায় যাবেন আপনি? কোথায় আবার? তুমি যেখানে যাবে আমিও সেখানে যাব। পাগল না মাথা খারাপ? আপনাকে আমার সাথে নেওয়ার টাইম নাই। এই বলে আমি বেরিয়ে পড়লাম। পিছন ঘুরে তাকিয়ে দেখি জুলি মন খারাপ করে আমার দিকে তাকিয়ে আছে। সারাদিন এদিক ওদিক ঘুরে ফিরে রাত 10টার দিকে বাসায় আসলাম। কি ব্যাপার সুমন, সারাদিন কোথায় ছিলে? আর এখন কয়টা বাজে? ঘড়ির দিকে কি একবার তাকিয়েছিস? না মানে আব্বু, কোথাও যায়নি। বাসায় ভালো লাগছিল না, তাই বাইরে একটু ঘুরতে গিয়েছিলাম। এমন ভুল যেন আর দ্বিতীয়বার না হয়। আচ্ছা আব্বু। এই বলে আমি সোজা রুমের ভিতরে ঢুকে দেখি জুলি খাবার নিয়ে বসে আছে। এত রাত পর্যন্ত কোথায় ছিলে তুমি? কতবার তোমাকে ফোন দিয়েছি, একবারও ফোনটা রিসিভ করার প্রয়োজন মনে করনি তুমি। ফোন সাইলেন্ট করে রেখেছিলাম, পকেটে ছিল, খেয়াল করিনি। এই বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে খাওয়া শুরু করে দিলাম। জুলি আমার খাওয়া দেখে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে না থেকে একটু অন্যদিকে তাকান। খাওয়ার সময় কেউ আমার দিকে চেয়ে থাকলে পেট ভরে খেতে পারি না। এই কথা বলতেই জুলি মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে থাকলো। আমি খাওয়া শেষ করে এসে অন্যদিকে মুখ ঘুরিয়েই শুয়ে পড়লাম। আমি শুয়ে আছি, জুলি আমার পাশে এসে বসে বলল, তুমি তোমার মতো খেয়ে শুয়ে পড়লে? আমি খেয়েছি কিনা একবারও তো জিজ্ঞেসও করতে পারতে। প্রয়োজন মনে করিনি তাই। কারণ যার পেটে খিদা লাগবে সে নিজেই খেয়ে নিবে, এখানে জিজ্ঞেস করার কিছুই নেই। জুলি আর কিছু না বলে মন খারাপ করে শুয়ে পড়ল। এই, আপনি আমার পাশে কেন শুচ্ছেন? তো কোথায় শোবো? কোথায় শুবেন মানে? আপনার জন্য ফ্লোর না হয় সোফা আছে। আপনি ভুল করেও কখনো স্ত্রীর অধিকার আমাকে দেখাতে আসবেন না। যান যান, নিচে গিয়ে ঘুমান। তোমাকে আমি কিছু বলছি না বলে তুমি বেশি বেড়ে যাচ্ছ মনে হচ্ছে। আমি তোমার স্ত্রী, তাই আমি তোমার পাশেই শোবো। তোমার যা ইচ্ছা করে নাও। এটা অসম্ভব। অসম্ভবকে সম্ভব করাই আমার কাজ। তোমাকে যেমন আমি জোর করে বিয়ে করেছি, আজ আমি জোর করে তোমার পাশে শোবো। এই বলে জুলি জোর করে চিৎকার করে বলতে লাগলো, আম্মু, আপনার ছেলে আমাকে ফ্লোরে ঘুমাতে বলছে আর খারাপ ব্যবহার করছে আমার সাথে। এই কথা বলতেই আমি জুলির মুখ চেপে ধরে, এই কি করছেন আপনি?
চুপ করেন, আম্মুকে কেন ডাকছেন? আপনি আমার পাশেই শুবেন, দয়া করে আম্মুকে ডাকবেন না। সত্যি বলছেন তো? হ্যাঁ, সত্যি বলছি। প্লিজ আম্মুকে ডাকবেন না, না হলে আম্মু আমার 12টা বাজিয়ে দিবে। তবে একটা শর্ত আছে। কি শর্ত? মাঝখানে বালিশ থাকবে, আমার থেকে দূরত্ব বজায় রাখবেন, ওকে? ওকে। তারপরে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুমের মাঝে কেমন জানি নরম নরম অনুভব করলাম, মনে হচ্ছে কেউ আমাকে জড়িয়ে ধরে আছে। চোখ খুলে তাকাতেই আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠলাম। কি হলো? এভাবে লাফ মেরে উঠলেন কেন? কি সমস্যা? আপনি আমাকে এভাবে জড়িয়ে ধরে আছেন কেন? আপনাকে না আমি বললাম দূরত্ব বজায় রাখবেন? ছি ছি, লজ্জা লজ্জা। লজ্জা পাওয়ার কি আছে? আমি তো তোমার স্ত্রী। আপনাকে আমি আগেও বলেছি আর এখনো বলছি, আপনাকে আমি স্ত্রী হিসাবে মানি না। এই বলে আমি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি। পিছন থেকে জুলি এসে, এত সকালে কোথায় যাবে তুমি? কলেজে যাব। আমিও যাব। আপনি কলেজে যাবেন নাকি পার্কে যাবেন সেটা আপনার বিষয়, আমাকে বলার কি আছে? আমিও তোমার সাথে কলেজে যাব। সরি, আপনি আপনার মতো যান, আমি আমার মতো যাব। আম্মু, আপনার ছেলে আমাকে কলেজে নিয়ে যাচ্ছে না। কি হচ্ছে সুমন, তুই বৌমাকে কলেজে নিয়ে যাবি না কেন? এমনি। আমি বলছি তুই বৌমাকে তোর সাথে করে কলেজে নিয়ে যাবি, আর আসার সময় বৌমাকে সাথে করে নিয়ে আসবি। অন্য কোনো কথা শুনতে চাই না। যান, তাড়াতাড়ি রেডি হয়ে নেন। তারপরে দুজনে কলেজ যাওয়ার জন্য বাসা থেকে বেরিয়ে পড়লাম। রাস্তায় রিক্সার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। দূর, একটা রিক্সাও আসে না। অনেকক্ষণ পরে একটা রিক্সা আসলো। এই যে রিক্সাওয়ালা মামা, দাঁড়ান। জলিকে রিক্সায় উঠিয়ে দিয়ে ভাড়াটা দিয়ে, মামা ওকে কলেজের গেটের সামনে নামিয়ে দিয়েন। তুমি যাবে না? যাব, কিন্তু আপনার সাথে না। জুলি মুখটা একবার এদিক আর একবার ওদিক করে ঘুরিয়ে রাগ দেখিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে আমিও অন্য একটা রিক্সায় করে কলেজে চলে গেলাম। কলেজের গেট দিয়ে ঢুকতেই সিজান আর ফাহিম দৌড়ে এসে, দোস্ত, কি শুনছি এসব? বিয়া করছিস নাকি, তাও আবার জুলিকে? এসব অনেক কাহিনী, পরে বলবো সব। এখন চল, ক্যাম্পাসে বসে আড্ডা দিব। দাওয়াতটা কিন্তু পেলাম না, তবে ভাবির হাতে রান্না খাওয়ার জন্য একদিন চলে আসবো তোর বাসায়। পরে দেখা যাবে, এখন চল তো, আড্ডা দিব। ওকে চল। তারপর আড্ডা দিয়ে ক্লাস শেষ করে বাসায় ফেরার সময় যেন জুলিকে সাথে করে নিয়ে আসি, এটা আম্মুর নির্দেশ। তাই বাসায় আসার জন্য জুলিকে ক্যাম্পাসে খুঁজতে লাগলাম। দেখলাম একটু দূরে গাছের নিচে বসে বান্ধবীদের সাথে বসে গল্প করছে। আমি ওখানে যেতেই জুলির হারামজাদি বান্ধবীগুলা আমাকে উদ্ভট রকমের প্রশ্ন করতে লাগলো। দুলাভাই, বাসরাত কেমন কাটলো? দুলাভাইকে না আজ হেপ্পি লাগছে। বাসরাতে বিড়াল মারছেন তো? আমাদের বান্ধবী কেমন করে আদর করে দুলাভাই? এমন আরো অনেক কিছুই বলতে লাগলো। ওদের এমন কথা শুনে আমি লজ্জায় মুখ ফিরিয়ে নিলাম। তোদের কি লজ্জা বলে কিছু নাই? দুলাভাইয়ের সামনে আবার লজ্জা কিসের? তোরা চুপ করবি নাকি মায়ের খাবি? এই কথা বলতেই সবাই চুপ হয়ে গেল। চলুন, বাসায় যেতে হবে। এত তাড়াতাড়ি বাসায় কেন দুলাভাই? আমার বান্ধবী কি আজ আপনাকে আদর কম করেছে? আপনি যাবেন নাকি আমি চলে যাব? হ্যাঁ যাব, চলো। এই তোরা থাক, আমি গেলাম। এখন তো বর পেয়ে গেছিস, তাই আমাদের সাথে সময় দেওয়ার মতো তোর সময় নেই। আচ্ছা যা। তারপর জুলিকে নিয়ে একসাথে বাসায় চলে আসলাম। আসার সময় তেমন রিক্সা না পাওয়ার কারণে এক রিক্সা করেই আসলাম। তোরা এসে গেছিস, ভালোই হলো। যা, তোরা এখন গোসল করে আয়, আমি তোদের জন্য খাবার রেডি করছি। আচ্ছা ঠিক আছে। আমি আগেই গেলাম বাথরুমে গোসল করতে। গোসল শেষে গা মোছার জন্য দেখি তোয়ালে নেই। তোয়ালেটা আনতেই ভুলে গেছি। এখন কি করি? হালকা দরজার ফাঁক করে দেখি জুলি খাটের উপর বসে মোবাইল টিপছে। গা ভিজা অবস্থায় রুমের ভিতর গেলে ভিজে যাবে, আর যাবই বা কেমনে করে? জুলি রুমে বসে আছে। কিছুক্ষণ পরে, আর কতক্ষণ বাথরুমে থাকবে? গোসল করতে এতক্ষণ লাগে নাকি? তোয়ালে আনতে ভুলে গেছি তো, তাই বসে আছি। দরজা খোলো, আমি তোমাকে তোয়ালে দিচ্ছি। এটা কেমনে সম্ভব? আপনি যদি সব দেখে নেন? দেখলে সমস্যা কোথায়? আমি তোমার স্ত্রী। না, দরজা খোলা যাবে না, আমার লজ্জা লাগে। তাহলে বাথরুমের ভিতরে বসে থাকো, বাইরে আসতে হবে না। ভিজা গায়ে কেমন করে বসে থাকবো? শীত লাগে যে। তাহলে দরজাটা খুললেই তো হয়। দরজা খুলবো, তবে একটা শর্ত আছে। কি শর্ত বলো? আপনি যদি চোখ বন্ধ করে থাকেন তাহলে খুলবো। আচ্ছা ঠিক আছে, চোখ বন্ধ রাখবো। আচ্ছা, তাহলে দরজা খুলছি। আপনি তোয়ালিটা দেন, চোখ বন্ধ রাখবেন কিন্তু।
আমি দরজা খুলতেই জুলি আমার দিকে হা করে তাকিয়ে আছে। এই নিন। আমি তোয়ালিটা জুলির হাত থেকে নিয়ে এই দরজাটা বন্ধ করে দিয়েছি। সব শেষে বাইরে আসতেই জুলি বলল, আমি কিন্তু অনেক কিছু দেখে নিয়েছি। কি কি দেখেছেন শুনি? গায়ে পোশাক না থাকলে যা যা দেখা যায়। ছ্যাঁচড়া লুচ্চা হলে যা হয় আর কি। যান যান, গোসল করে নিন। খাবার টেবিলে জুলি আমার সামনে বসলো। জুলির দিকে তাকাতেই জুলি ফিক করে মুচকি হেসে উঠল। জুলির হাসি দেখে আমি বেশ লজ্জায় পড়ে গেলাম। চোখ দুটো জুলির দিকে না রেখে খাবার প্লেটের দিকে দিলাম। কি হলো বৌমা, হাসতো কেন? খাবার সময় হাসাহাসি করতে নেই। আচ্ছা আম্মু, আর হাসবো না। এভাবে কয়েক মাস চলে গেল। দিনের পর দিন জুলি যেন আমাকে অনেক বেশি ভালোবাসতে শুরু করলো, আর আমিও জুলির সাথে আগের মতোই ব্যবহার করি। জুলিকে কখনো স্ত্রীর অধিকার দেইনি। হঠাৎ একদিন, কিরে সুমন, এইভাবে বসে না থেকে বৌমাকে নিয়ে বাইরে একটু ঘুরতে যেতে পারিস? এসব ঘোরাঘুরি আমার ভালো লাগে না, আর গেলেও আমি একা যাব, কাউকে সাথে করে নিয়ে যাব না। জুলি পাশে বসে আছে। আমার কথা শুনে জুলির মনটা যেন খারাপ হয়ে গেল। এই কথা বলে আমি বসা থেকে উঠে বাইরে চলে গেলাম। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সন্ধ্যা থেকে বাসায় ফিরলাম। সেই দুপুরবেলা বাসা থেকে বের হয়ে গেলে, আর এখন বাসায় ফিরছো? কি করছিলে তুমি? আমি কি করি আর না করি সেটা আপনাকে জানা লাগবে না। তুমি আমার চোখের সামনে না থাকলে আমার কিচ্ছু ভালো লাগে না। আমাকে না দেখলে যদি আপনার ভালো না লাগে, তাহলে এক কাজ করতে পারেন, আমার একটা ছবি বড় করে বেঁধে গলায় ঝুলিয়ে রাখেন। তাহলে আমাকে দেখার জন্য আর আপনার পিছু পিছু ঘোরা লাগবে না, এবং দীর্ঘ সময় অপেক্ষা করা লাগবে না। তোমার ভাব দিন দিন বেড়েই যাচ্ছে। কি মনে করো তুমি নিজেকে? আমার মতো এমন সুন্দরী মেয়ে তোমার কপালে বউ হিসেবে জুটেছে, এটা তোমার ভাগ্যের ব্যাপার। আর আমার শাশুড়ি আম্মু আজকে আমাকে বলেছে খুব তাড়াতাড়ি যেন দাদি হতে পারে, সেই সাথে আমি মা হব আর তুমি বাবা। জুলির কথা শুনে আমি একদম বেকুব হয়ে গেলাম। কি হলো, চুপ করে আছো কেন? কিছু না, এমনি। আর আম্মু হওয়ার চিন্তা মাথা থেকে নামিয়ে ফেলেন। এই বলতেই জুলি আমার জামার কলার ধরে, তোমার অনেক অবহেলা আমি সহ্য করেছি, আর তুমি খুব ভালো করেই জানো আমি মুখ দিয়ে যেটা বলি সেটাই করি। আর আমার শাশুড়ি আম্মুর দাদি হওয়ার স্বপ্নটাও তাড়াতাড়ি পূরণ হবে। আপনার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? মাথার তার ছিঁড়ে গেছে? শার্টের গলা ছাড়েন। আমার মাথা একদম ঠিক আছে। এসব বাজে বকা বন্ধ করুন, আমার ক্ষুধা লেগেছে, এখন খাবো। খাওয়া শেষে ঘুমিয়ে পড়লাম। সকালে জুলি আমার গায়ে হাত দিয়ে ঝাঁকুনি দিয়ে, এই যে মহারাজ, ওঠো, 10টা বেজে গেছে। কোনো কাজ কাম নেই, সারা রাত দিন ঘুম আর ঘুম। বিরক্ত করবেন না তো, পারলে আপনিও ঘুমান, বারণ করেছি নাকি? এই কথা বলতেই জুলি আমার পাশে শুয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, আচ্ছা ঠিক আছে, ঘুমাইলাম। আপনাকে আমি জড়িয়ে ধরে ঘুমাতে বলিনি, পাশে যে কোলবালিশটা আছে ওটাকে ধরে ঘুমান। না, আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। ধুর, আমাকে ছাড়ুন তো। এই বলে আমি উঠে পড়লাম। এভাবেই চলছিল দিনগুলো। জুলি আমার দিকে যতটা এগিয়ে আসে, তার থেকে বেশি জুলির থেকে নিজেকে দূরে সরিয়ে রাখি। আমি রাতে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, এভাবে আর কতদিন? বাবার হোটেলে বসে বসে খাবো, নিজে কিছু একটা করা দরকার। বাবারও বয়স হয়ে যাচ্ছে, এখন আমার এভাবে বসে থাকাটা একদম ঠিক হচ্ছে না। পরের দিন আব্বু আম্মুকে না জানিয়ে একটা কোম্পানিতে জবের জন্য আবেদন করলাম। মনে মনে ভেবে রাখলাম, জবটা যখন হবে আব্বু আম্মুকে তখন জানাবো, তার আগে নয়। কিছুদিন পরে জবের এক্সাম হলো এবং চাকরিটা একেবারেই হয়ে গেল। বাসায় আব্বু আম্মুকে জানালাম, এখন থেকে আমি আর বসে থাকবো না, কালকে থেকে একটা কোম্পানিতে চাকরিতে জয়েন করব। তোকে এখন চাকরি করার কি দরকার? আগে লেখাপড়া শেষ কর, তারপর না হয় করিস। আর বর্তমানে যুগে চাকরি পাওয়াটা সহজ না। আব্বু, চাকরিটা আমার অলরেডি হয়ে গেছে, তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। তোকে এখন সব চাকরি টাকরি করা লাগবে না, আগে পড়া শেষ কর। আম্মু, তুমি অযথা আমার লেখাপড়া নিয়ে টেনশন করো না, জবটাও করব আর সাথে লেখাপড়াও করব। তাহলে আর কি, তোর যেটা ভালো মনে হয় সেটাই কর। রুমের ভিতরে গিয়ে দেখি জুলি অভিমান করে বসে আছে। কি ব্যাপার, আপনি এভাবে মন খারাপ করে বসে আছেন কেন? কেন মন খারাপ করেছি তুমি জানো না? আপনার মন খারাপের কারণটা যদি আমাকে না বলেন তাহলে কি করে জানবো? তুমি একটু আগে আব্বু আম্মুর সাথে কি বলছিলে আমি দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনেছি। শুনেছেন যখন, তখন তো আর আপনাকে নতুন করে বলা লাগবে না। তোমার চাকরিটা কি খুব জরুরি? না করলে হতো না? খুব জরুরি বলে আমি মনে করছি না, তবে বিয়ে যখন হয়ে গেছে তখন এভাবে দুজনে বাবার হোটেলে খাওয়া ঠিক হচ্ছে না বলে আমি মনে করেছি, তাই চাকরিটা করতে যাচ্ছি। তার মানে তুমি আমাদের বিয়েটা মন থেকে মেনে নিয়েছো?
এই কথা বলতেই জুলি আমাকে জড়িয়ে ধরে দুটো কিস করে দিল। মাহ মাহ। এই কি করছেন আপনি? ছাড়ুন আমাকে, বাসায় আব্বু আম্মু আছে, দেখে ফেলবে তো। আমি জানতাম তুমি আমাকে একদিন ঠিকই মনে প্রাণে স্ত্রী হিসেবে মেনে নেবে। আপনাকে স্ত্রী হিসেবে মেনে কখন নিলাম? আপনার মাথা খারাপ হয়েছে নাকি? এই কথা বলতেই জুলি কান্না শুরু করে দিল। এমন সময় আম্মু উপস্থিত। কি হয়েছে বৌমা, তোমার চোখে জল কেন? এমনি। কি হয়েছে বলো আমাকে। এই হারামজাদা কি তোমাকে কিছু বলেছে? না আম্মু, আমার চোখে মনে হয় কিছু একটা পড়েছে, তাই চোখে জল। সুমন যদি তোমাকে কখনো কিছু বলে থাকে তাহলে তুমি আমাকে বলবে, তারপরে বাকিটা আমি দেখে নেব। আচ্ছা ঠিক আছে। এই বলে আম্মু চলে গেল। পরের দিন সকালবেলা। এই যে মিস্টার, আর কতক্ষণ ঘুমাবে? তাড়াতাড়ি ওঠো, তোমার তো আজ প্রথম অফিস। দেরি না করে উঠে পড়ো। তাই তো, অফিস যেতে হবে যে। এই বলে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে আব্বু আম্মুর কাছে বিদায় নিয়ে বাসা থেকে বের হব, এমন সময় জুলির সামনে এসে দাঁড়ালো। কি হলো, এভাবে আমার পথ আটকে দাঁড়ালেন কেন? অফিসে যাচ্ছ ভালো কথা, চোখ যেন সংযত থাকে। কেন? চোখ সংযত রাখার কি আছে? আমার চোখে তো কোনো সমস্যা নেই। তোমার মতো ছেলেদের নজর ভালো না, তাই রাস্তায় যখন চলবে কোনো মেয়ের দিকে তাকাবে না, আর অফিসের মেয়ে কলিগদের থেকে দূরে থাকবে সবসময়। আচ্ছা, মনে থাকে যেন। মনে থাকবে। এখন পথ ছাড়ুন, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা যান এবার। আমি গেট থেকে বেরিয়ে রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। পিছন ঘুরে দেখি জুলি আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকাতেই জুলি মুখটা ঘুরিয়ে দিল, হয়তো লজ্জা পেয়েছে। কিছুক্ষণ পর একটা রিক্সা আসলো। রিক্সাওয়ালা মামা, যাবেন? জামু, উড়েন। তারপর আমি অফিসে চলে গেলাম। আজ যেহেতু আমি অফিসে প্রথম দিন আসলাম, তাই টুকটাক সবার সাথে পরিচিত হয়ে নিলাম। সবার সাথে পরিচিত হয়ে বেশ ভালোই লাগলো। অফিস ছুটি বিকাল 4:30। অফিস শেষ করে বাসায় আসলাম। বাবা, প্রথম দিন অফিস কেমন কাটলো? খুব ভালো আম্মু। যা, তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার রেডি করছি। আচ্ছা আম্মু। রুমে ঢুকে দেখি জুলি বেলকনিতে মনমরা করে দাঁড়িয়ে আছে। আমি পিছন থেকে গিয়ে, কি ব্যাপার, এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আর আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনার মন খারাপ, কারণ কি? কিছু না। কিছু না বললে তো হবে না, কি কারণে মন খারাপ সেটা তো বলুন আমাকে। সারাদিনের মধ্যে কি একটাবারও আমার কথা তোমার মনে পড়েনি? মনে পড়লেই বা কি, আর না পড়লেই বা কি, কাজে ব্যস্ত ছিলাম। কতবার ফোন দিয়েছি, একটাবারের জন্য হলেও তো ফোনটা রিসিভ করতে পারতে। আসলে ব্যস্ত ছিলাম তো, তাই। থাক, হয়েছে, আর মিথ্যা কথা বলতে হবে না। যাও ফ্রেশ হয়ে আসো। কিছু না বলে ফ্রেশ হতে চলে গেলাম। ডিনার শেষ করে রাতে শুয়ে আছি। জুলি অবশ্য ঘুমিয়ে পড়েছে, আর আমি জুলির মিষ্টি চেহারার থেকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমি জানি জুলি আমাকে মনে প্রাণে ভালোবাসে। কেমন করে জানি আমিও আস্তে আস্তে জুলিকে ভালোবেসে ফেলেছি। আর এভাবে প্রায়ই জুলি যখন ঘুমিয়ে পড়ে, আমি জুলির সুন্দর মুখের দিকে চেয়ে থাকি। আমি জুলিকে ভালোবাসি, কিন্তু এটা কখনো প্রকাশ করতে পারি না, আর এত তাড়াতাড়ি প্রকাশ করতেও চাই না, কারণ আমার ভালোবাসাটা প্রকাশ করলে জুলির পাগলামি বেড়ে যাবে, সেই জন্য। পরের দিন সকালবেলা অফিসে যাওয়ার সময় জুলির সামনে এসে, এই নাও, টিফিনটা সাথে করে নিয়ে যাও, দুপুরের খাবার আছে, খেয়ে নিও। কি? জুলির মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? আর টিফিনটা নাও। রান্না করলো কি? কেন? আমি রান্না করেছি। আপনি রান্না করতেও পারেন? জানতাম না তো। আমি তো জানি আপনি শুধু খাইতে জানেন। আম্মুর কাছ থেকে সব শিখেছি, আর এবার থেকে আমি রান্না করব। ও আচ্ছা, আর এ খাবার লাগবে না, আমি বাইরে থেকে খেয়ে নিব। বাইরের খাবার ভালো না, ওসব খাবার খেলে অসুস্থ হয়ে পড়বে। সমস্যা নেই, আমি মরে গেলে কেউ কষ্ট পাবে না। একদম চুপ, এমন কথা যেন আর দ্বিতীয়বার না শুনি। বললে কি হবে? দূর, এত কথা না বলে খাবারটা ধরো। লাগবে না, আসি। এই বলে আমি হাঁটা শুরু করলাম। তুমি যদি খাবার নিয়ে না যাও, তাহলে কিন্তু আমি তোমার অফিসে দুপুরে খাবার নিয়ে আসবো। জুলির কথা শুনে আমি খাবারের টিফিনটা নিতে বাধ্য হলাম। তারপরে জুলির হাত থেকে টিফিনটা নিয়ে চলে গেলাম। কেবিনে বসে অফিসের কাজ করছি, এমন সময় অফিসের বস আমাকে ডেকে পাঠালেন। আসসালামু আলাইকুম বস, আসবো? আসুন সুমন সাহেব। বস, আপনি কি ডেকে পাঠিয়েছেন আমাকে? আমাদের কোম্পানিতে আপনি যে কাজ করছেন, আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? না বস, কোনো রকম অসুবিধা হচ্ছে না। আর যদি কোনো কাজ বুঝতে না পারেন তাহলে আমাকে জানাবেন। ওকে বস। আচ্ছা, তাহলে এখন যান, মন দিয়ে কাজ করুন। ওকে বস। বসের রুম থেকে এসে কাজ করতে লাগলাম। দুপুরে খাবার টাইমে জুলির দেওয়া টিফিন খুলে তো আমি একদমই অবাক হয়ে গেলাম। আমার সব থেকে প্রিয় খাসির মাংস রান্না করে দিয়েছে।
খাবার দেখে তো জিভে জল চলে আসলো। আর দেরি না করে হাত ধুয়ে খাওয়া শুরু করে দিলাম। যাই হোক, রান্নাটা দারুণ ছিল। খাওয়া শেষে অফিসের কাজ শুরু করে দিলাম। অফিসের কাজ শেষে বাসায় চলে আসলাম। আম্মু, জুলি কোথায়? একটু আগে আমার সাথে বসে গল্প করছিল, এখন মনে হয় রুমের ভেতরে আছে। ও। আমি সোজা রুমে চলে গেলাম। রুমে গিয়ে দেখি জুলি ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। ইচ্ছে করছিল পিছন থেকে জুলিকে জড়িয়ে ধরে একটাবার বলি ভালোবাসি। জুলি, খুব ভালোবাসি তোমাকে। কিন্তু কি করব বলো, সাহস পাই না, লজ্জা করে। আমি কিছু না বলে চুপচাপ জুলির পাশে গিয়ে দাঁড়ালাম। আমি জুলির পাশে গিয়ে দাঁড়াতেই জুলি চমকে উঠল। কি ব্যাপার, আপনি এভাবে দাঁড়িয়ে আছেন কেন? এমনি ভালো লাগছিল না তাই। ও আচ্ছা। আজ ড্রেস চেঞ্জ না করেই আমার পাশে এসে দাঁড়ালে, কি ব্যাপার বলো তো? জুলির হাসি ভরা মুখের দিকে তাকিয়ে বলতে ইচ্ছে করছে, এভাবে হেসো না জুলি, তোমার হাসিতে আমি পাগল হয়ে যাচ্ছি। দিনে দিনে আমি তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছি। কি হলো, তুমি এভাবে আমার দিকে তাকিয়ে কি ভাবছো? আমি চমকে উঠলাম। না মানে কিছু না। যাও, তুমি ড্রেস চেঞ্জ করে নাও। আচ্ছা। রাতে ঘুমানোর সময় মাঝখানে একটা কোলবালিশ দিয়ে জুলি উল্টো দিকে মুখ ঘুরিয়ে শুয়ে আছে। জুলিকে বলতে ইচ্ছে করছে, এভাবে ঘুরে না থেকে আমার দিকে তাকিয়ে থাকতে পারো তো। তোমাকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি জুলি। যেই ভাবনা সেই কাজ, মুখ খুলে বলেই ফেললাম। জুলি, এভাবে মুখ ঘুরিয়ে থেকো না, একটু আমার দিকে তাকাও। আমার কথা শুনে জুলি লজ্জামাখা মুখটি আমার দিকে ফিরিয়ে হেসে বলল, তুমি আমাকে ভালোবেসে ফেলেছো তাই না? এতটাই যখন বুঝো তাহলে মুখ ঘুরিয়েছিলে কেন? কি বললে তুমি? আর একবার বলো তো। কই, কিছু বলিনি তো। খাইছে রে, এখানে আর থাকা যাবে না, আগেই পালাই। এই বলে আমি উঠে ব্যালকনিতে চলে গেলাম। পিছন থেকে, কি হলো, পালাচ্ছ কোথায়? আমি কিছু না বলে ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে রইলাম। কেউ হেঁটে হেঁটে আসার শব্দ শুনে বুঝতে পারলাম জুলি আমার কাছেই আসছে। কি হলো, এভাবে উঠে চলে আসলে কেন? রাতের আকাশের তারার মেলা দেখবো বলে চলে আসলাম। ওকে, তাহলে তুমি তারা দেখো, আমি ঘুমাতে গেলাম, খুব ঘুম পাচ্ছে আমার। এই বলে জুলি চলে আসতে যাবে অমনি আমি জুলির হাত ধরে আমার বুকে টেনে নিলাম। কি করছো, ছাড়ো, আমি ঘুমাবো এখন। এত তারা কিসের? আমিও ঘুমাবো। তুমি তো আমাকে ভালোবাসো না, তাহলে এত ঢং করার কি আছে? আমার আচরণ দেখেও কি তুমি বুঝতে পারছো না আমি তোমাকে ভালোবাসি কিনা? আমি এত কিছু বুঝি না। কি বুঝো তুমি? আমি কারো আচরণে ভালোবাসা বুঝতে চাই না, মুখ থেকে শুনতে চাই। কিভাবে বলবো বুঝতেছি না। আমি এত কিছু বুঝি না। ভালোবাসি তোমাকে। এভাবে কাউকে ভালোবাসার কথা বলে নাকি? আমি তোমাকে ভালোবাসি। এই কথা বলতেই জুলি লজ্জায় মুখ ঢেকে নিল। তুমি অনেক ফাজিল হয়ে গেছো। ফাজলামের কি দেখছো? কেবলমাত্র শুরু। এখন ছাড়ো, ঘুমাবো, খুব ঘুম পেয়েছে। আজ রাতে না ঘুমালে হয় না? না ঘুমালে তোমার সকালে নাস্তা কে বানাবে শুনি? আর তোমাকে অফিসে যাওয়ার জন্য ঘুম থেকে ডেকে দেবে কে? আজ তুমি ঘুমাও, আমি একটু পরে ঘুমাবো। একটু পরে না, এখন একসাথে দুজনে ঘুমাবো। ওকে, চলো। পরের দিন সকালে নাস্তা করার সময়। সুমন, তোমার প্রতিদিন অফিসে রিক্সায় করে যেতে খুব অসুবিধা হয় তাই না? একটু অসুবিধা হয়, রিক্সার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকা যাওয়া আসা একটু সমস্যা হয়। তবে কিছু পেতে হলে তো একটু কষ্ট করতেই হবে। সেটা অবশ্যই ঠিক, তবে এখন থেকে আর অসুবিধা হয় না। মানে হলো এই নাও তোমার নতুন বাইক। সত্যি বলছো আব্বু? যদি বিশ্বাস না হয় তাহলে বাইরে গিয়ে দেখো। আমি বাইরে গিয়ে দেখি সত্যি আব্বু আমার জন্য একটা বাইক কিনেছে। আব্বুকে জড়িয়ে ধরে বললাম, ধন্যবাদ আব্বু। তোমার আম্মুর জোরাজোরির কারণে তোমাকে না বলে বাইকটা কিনে এনেছি। বাইক পেয়ে একটু বেশি খুশি, কারণ আব্বুর কাছে এর আগেও অনেকবার বাইক কিনে দিতে বলেছি কিন্তু দেয়নি। আর আজকে না বলার পরেও আব্বু আমাকে বাইক কিনে দিয়েছে। আমি আব্বুর হাত থেকে বাইকের চাবিটা নিয়ে অফিসে যাওয়ার জন্য বের হব, এমন সময় নতুন বাইক, তাই আজকে অফিসে না গিয়ে জুলিকে নিয়ে বাইরে থেকে ঘুরে আয়। আচ্ছা ঠিক আছে। ঘুরতে যাওয়ার কথা শুনে জুলি বেশ খুশি হলো। আমি অফিসের বসকে ফোন করে ছুটি নিয়ে নিলাম, সেই সাথে জুলিকে রেডি হতে বললাম। কিছুক্ষণ পরে দুজনে ঘুরতে বেরিয়ে পড়লাম বাইকে চড়ে। জুলি, আজ তোমাকে তোমার পছন্দের খাবার খাওয়াবো এবং তোমার জন্য পছন্দের পোশাক কিনবো। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। এই কথা বলতেই জুলি আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। তারপরে সারাদিন অনেক ঘোরাঘুরি, খাওয়া দাওয়া সব মিলিয়ে দিনটা বেশ ভালোই কাটলো। সন্ধ্যায় বাসায় ফিরলাম। বাসায় ফিরে আমি ফ্রেশ হবার জন্য ওয়াশরুমে গেলাম, আর জুলি আম্মুর সাথে গল্প করতে লাগলো। কিছুক্ষণ পরে আমি ওয়াশরুম থেকে বের হতেই আম্মু আমার সামনে এসে মিষ্টি নিয়ে হাজির। হা কত বাবা, এই নে মিষ্টি খা।
না আম্মু, এখন মিষ্টি খাবো না, সারাদিন অনেক কিছু খাইছি। আগে হা কর, একটা মিষ্টি তো খা। আচ্ছা আম্মু, এই সন্ধ্যা মিষ্টি কিসের জন্য? আরে পাগল, আমি দাদি হতে চলেছি আর তুই বাবা। কি মানে? কি করে? তুই গাধা নাকি? এত বড় হাতি, কিছু বুঝিস না? বৌমা বমি করছে। তোমার বৌমা বমি করছে ভালো কথা, কিন্তু আমি বাবা হব কি করে? গাধা হাদারাম, তোর মাথায় দেখছি কিচ্ছু নেই। এই বলে আম্মু মিষ্টি নিয়ে আপুকে ডাকতে গেল। ওগো সুমনের আব্বু, কই তুমি? তাড়াতাড়ি মিষ্টি খাও, তুমি দাদা হতে চলেছো। আমি মনে মনে ভাবতে লাগলাম, আম্মুর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? কি সব পাগলের মতো বলছে। জুলির কাছে যাই, তাহলে সবকিছু বুঝতে পারবো। কি ব্যাপার জুলি, তুমি বমি করছো আর আম্মু খুশিতে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে, কারণ কি? আমার বমি করা দেখে আম্মু ভাবছে আমি প্রেগনেন্ট, তাই মিষ্টি খাওয়াচ্ছে। মানে তোমার সাথে তো আমার কিছুই হয়নি, তুমি প্রেগনেন্ট কি করে হলে? আরে গর্ধব, আজ ঘুরতে গিয়ে ঝাল মুড়ি আর ফুচকা একটু বেশি খেয়ে ফেলেছি, তাই পেট খারাপ করে বমি হচ্ছে। কিন্তু আম্মুকে আমি কিছুতেই বিশ্বাস করাতে পারছি না যে আপনি যেটা ভাবছেন আসলে সেটা না। তাহলে এখন কি হবে? কি আর হবে, যা হবার তাই হবে। মানে? কিছু না। আমি জুলিকে কাছে টেনে নিয়ে বললাম, আম্মুকে বলে দিও আপনি সত্যি সত্যি দাদি হতে চলেছেন, মাত্র 1 বছরের মতো অপেক্ষা করতে, কেমন? এভাবে বলো না, লজ্জা লাগে আমার। চলো না আম্মুর স্বপ্নটা পূরণ করি। আম্মুর তো খুব শখ দাদি হওয়ার। জুলি আমার কথা শুনে মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দিয়ে লজ্জায় মুখ ঢেকে নিল। বাকি কথাটা আমি আর বলতে চাই না, প্রিয় শ্রোতাগণদের সামনে বলতে আমার লজ্জা করতেছে। তারপরে বাকিটা ইতিহাস। 10 মাস পরে আমি অফিসের কাজে ব্যস্ত আছি, এমন সময় আম্মুর ফোন। হ্যালো সুমন, জুলি খুব অসুস্থ, তুই তাড়াতাড়ি হাসপাতালে চলে আয়। আমরা জুলিকে নিয়ে এখন হাসপাতালে যাচ্ছি। এই কথা বলেই আম্মু ফোন কেটে দিল। আমি আর দেরি না করে বসের কাছে ছুটি নিয়ে সোজা হাসপাতালে চলে গেলাম। হাসপাতালে গিয়ে, আম্মু কি হয়েছে? জুলি কোথায়? কোথায় ও? জুলির তেমন কিছু হয়নি, তুই বাবা হতে চলেছিস। হ্যাঁ? একটু পরেই ডাক্তার এসে একটা খুশির খবর দিল। সুমন সাহেব, আপনি কন্যা সন্তানের বাবা হয়েছেন, আর মা এবং সন্তান দুজনেই সুস্থ আছে। আম্মু আব্বু ডাক্তারের কথা শুনে বেশ খুশি হলাম, আলহামদুলিল্লাহ। তারপরে জুলির কাছে গেলাম, জুলিও বেশ খুশি। আমাদের থেকেও আব্বু আম্মু যেন একটু বেশি খুশি হয়েছেন। একটু পরেই জুলির আব্বু মিষ্টি নিয়ে হাজির। সবার মুখের হাসি দেখে মনে হচ্ছে এমন হাসি খুশি এই মানুষগুলোর মধ্যে আগে কখনো দেখিনি। কন্যা সন্তানের বাবা হয়ে আমি নিজেও অনেক বেশি খুশি, কারণ কন্যা সন্তান আমি খুব বেশি পছন্দ করি। তারপরে চলতে থাকলো সুখের সংসার, দুষ্টু মিষ্টি ভালোবাসা আর একসাথে পথ চলা।